তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে যারা বেকার রয়েছে তাদেরকে কিন্তু যে প্রতি মাসে ১,৫০০ টাকা করে প্রোভাইড করা হয় সরকারের তরফ থেকে, ঠিক আছে। এবং যারা বেকার তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের জবের অপরচুনিটি কিন্তু প্রোভাইড করা হয়, ঠিক আছে। তারা সেখানে আবেদন করে সেই জবের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে যারা কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে চান, ঠিক আছে, তারা কিভাবে বর্তমানে নতুন পদ্ধতিতে যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করার লেটেস্ট কি পদ্ধতি রয়েছে বর্তমানে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখন বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করার পর যে আপনাকে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে ফর্ম জমা করতে হতো, এখন আর জমা করতে হবে না। এখন আপনি অনলাইন আবেদন করে দিলেই আপনার কাজ কিন্তু শেষ, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে যুবশ্রী প্রকল্পের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, এবং আবেদনের পর আপনি কি করতে হবে, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এবং কতদিনের মধ্যে আপনার যে ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এবং অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়ার পর তারপরে আপনাকে কি করতে হবে, কিভাবে লগ ইন করবেন, কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, এবং কিভাবে আপনার নামটা যুবশ্রী লিস্টে তুলবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেবো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করেন। তো প্রথম কিন্তু এই যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে চলে আসতে পারেন, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এখানে চলে আসতে পারেন। এখান থেকে আপনি যুবশ্রীর জন্য আপনি আবেদন করতে পারবেন। এবার এই যুবশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন, অথবা কী কী ডকুমেন্টস লাগবে, এর আবেদন প্রক্রিয়া কী রয়েছে, আবেদনের পর কী করতে হবে, অথবা স্ট্যাটাস চেক করবেন কীভাবে করবেন, সেটা নিয়ে বিস্তারিত কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে topguide.in। এখানে কিন্তু বিস্তারিত যুবশ্রী প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে যুবশ্রীর জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সেটা দেখে নিতে পারেন। অথবা এই ভিডিওতে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখুন, ঠিক আছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করেও আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন, ঠিক আছে। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকেও চলে আসতে পারেন, ঠিক আছে। এবার এখানে চলে আসার পর এবার কীভাবে অনলাইন আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এবার আপনাদের জানিয়ে দেবো। এবার এখানে চলে আসার পর এবার আপনি নতুন যুবশ্রীর জন্য যদি আপনি আবেদন করতে চান, কীভাবে আবেদন করতে পারেন, সেই জন্য কিন্তু নিউ এনরোলমেন্ট জব সিকার বলে অপশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর টার্মস এন্ড কন্ডিশন ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে টিকচিহ্ন মেরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে। এই যে কী কী ডকুমেন্টস লাগবে এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভালো করে বাংলায় কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে নেম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। এবার রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনি কিন্তু রেশন কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড দিতে পারেন। এবার কাস্ট সার্টিফিকেট হিসেবে কাস্ট সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট আপনার থেকে থাকে সেটা সাবমিট করবেন। করে দেওয়ার পর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তার কোনো রকমের সার্টিফিকেট থেকে সেটা আপনাকে আপলোড করতে হবে। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট আপনি এখানে সাবমিট করতে পারেন, ঠিক আছে। কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া হয়েছে, এবং এখানে 20 থেকে 100 কেবির মধ্যে সেই ডকুমেন্টসগুলি আপনাকে আপলোড কিন্তু করতে হবে পিডিএফ ফরম্যাটে, ওকে। এবার কীভাবে ফিল আপ করবেন ফর্মটা, এখানে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশনে প্রথমে আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রী অথবা হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কাস্ট, এখানে কাস্ট আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন, এখানে রিলিজনটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনি হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ম্যারিড না আনম্যারিড সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। তারও যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলসে এখানে কিন্তু আপনার পোস্টাল অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার পুরো অ্যাড্রেসটা যেখানে আপনি বসবাস করেন অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে এক্সচেঞ্জ, অথবা এখানে দেখতে পাচ্ছেন এই এক্সচেঞ্জ অফিস যেখানে রয়েছে তার এখানে ডিটেলসটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। আপনার যে এক্সচেঞ্জ অফিস, নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস এখানে আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। পিনকোড, ডিস্ট্রিক্ট দেওয়ার পর নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস আপনার সামনে শো হয়ে যাবে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন,
তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে এডুকেশন ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু কোন এক্সাম পাস করেছেন, আপনার কতদূর পড়াশোনা সেটা আপনি সিলেক্ট করবেন একে একে। এবার যদি আপনার উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথমে আপনি মাধ্যমিকের ডিটেলস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা বসাবেন। তারপরে কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার বসেছিলেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে উচ্চ মাধ্যমিকের ডিটেলস আপনি সাবমিট করবেন। তারপরে যদি আপনি কলেজে পড়ে থাকেন সেক্ষেত্রে কলেজের ডিটেলস সাবমিট করবেন। তো একে একে স্টেপ বাই স্টেপ আপনি একে একে সিলেক্ট কিন্তু করে নেবেন। প্রথম মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে কলেজ অথবা অন্যান্য কোনো কোর্সে পড়ছেন আপনি, সেটা আপনি একে একে এডুকেশন কোয়ালিফিকেশানটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি কী কী ভাষা জানেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এবার ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি কী কী ভাষা জানেন সেটা আপনি একে একে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এবার প্রথম আপনি যেই ভাষাটা জানেন, যেমন হিন্দি, ইংলিশ অথবা বাংলা, যেই সব ভাষা জানেন এবার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবার সেটাকে আপনি বলতে পারেন, লিখতে পারেন, সেটা আপনি একে একে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি বাংলা আমি লিখতেও পারি, এখানে বলতেও পারি এবং ভালোভাবে বলতে পারি, ঠিক আছে। লিখতে, পড়তে, বলতে পারি। এবার ইংলিশ, আপনি যদি ইংলিশ ভাষা জানেন সেক্ষেত্রে আপনি ইংলিশ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার ইংলিশ ভাষাটা কি আপনি পড়তে জানেন অথবা লিখতে জানেন অথবা ভালোভাবে বলতে পারেন, সেটা আপনি এখান থেকে একে একে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনার হাইট, ওয়েট কত সেটা আপনি এখান থেকে বসিয়ে নিতে হবে। এগুলো কিন্তু না বসালে চলবে, আপনি যদি চান তো বসাতে পারেন, যদি না চান তাহলে নাও বসাতে পারেন, কারণ এগুলো কিন্তু রেড মার্ক দেওয়া নেই, ঠিক আছে। যেগুলো কিন্তু রেড স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে। তারপরে এখানে সিভি এবং আপনার ফটো আপলোড করে দেবেন, ঠিক আছে। আপনার ফটো এবং সিভিটা কিন্তু সঠিকভাবে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এবার এখানে নির্দিষ্ট কেবিতে নির্দিষ্ট সাইজে কিন্তু আপনাকে ফটো এবং সিভিটা কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আবার নির্দিষ্ট সাইজে আপনি যদি ফটো আপলোড করতে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, ফটো লিখে সার্চ করবেন, অথবা এখানে টুলস বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করতে পারেন, ঠিক আছে। এই টুলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে অনেকগুলি পোস্ট কিন্তু আপনার সামনে খুলে যাবে, ঠিক আছে। তারপর নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে যে ফটো আর সিগনেচার রিসাইজ, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু আপনার ফটোটা আপলোড করবেন। আপলোড করার পর সেই ফটোটা আপনি কত কেবির মধ্যে চান এবং কত হাইট, কত উইথ চান এবং কত কেবির মধ্যে চান সেটা লিখে আপনি রিসাইজ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা সেই নির্দিষ্ট সাইজে রিসাইজ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে তো আমি ফটোটা নির্দিষ্ট সাইজে রিসাইজ করার জন্য রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ফটোটা রিসাইজ হয়ে গেল। তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর সেই ফটোটা সেই নির্দিষ্ট সাইজে রিসাইজ কিন্তু হয়ে যাবে। তারপরে সেটা আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। এবার বায়োডাটা যদি আপনি মোবাইল থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে টুলস অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে বায়োডাটা মেকার, রিজিউম মেকার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখান থেকে আপনি বায়োডাটা ক্রিয়েট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখানে নাম আপনার সমস্ত ডিটেলস বসিয়ে বায়োডাটা আপনি ক্রিয়েট করে নেবেন। করে নেওয়ার পর সেটা আপনি এখান থেকে ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা কিন্তু আপনি আপলোড কিন্তু সেখানে করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু ফটো রিসাইজও করে নিতে পারবেন এখান থেকে এবং এখান থেকে আপনি বায়োডাটা ক্রিয়েটও কিন্তু করে নিতে পারবেন, তৈরি কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। করে আপনি সেখানে সঠিকভাবে আপলোড কিন্তু এখানে করে দেবেন, ঠিক আছে। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনি কোথাও যদি আপনি কাজ করে থাকেন, ঠিক আছে, আপনি কোথাও যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি কোন পোস্টে কাজ করেছেন, কোথায় কাজ করেছেন, তার এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। কত বছরের এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন এখানে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর অ্যাডিশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে সেই ডকুমেন্টসের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। যেই ডকুমেন্ট সিলেক্ট করেছেন তার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এগুলো কিন্তু আপনি ইয়েস লেখা রয়েছে, কোনো রকম সমস্যা নেই। এবার ডাইরেক্ট চলে আসবেন বিপিএল, আপনি বিপিএল কিনা, যদি বিপিএল হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে ক্যাপচাটা বসাবেন, তারপর টাউন করে ঠিক চিহ্ন মারবেন, তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। বোঝা গেল। তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করলেন। তারপরে আপনি ফর্মটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এরপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার কী কী ডকুমেন্টস আপলোড করবেন এখানে লেখা রয়েছে, যে ডকুমেন্টস রিকোয়ার কিন্তু এখানে ডকুমেন্টসের নাম লেখা রয়েছে। এবার এর মধ্যে যেই ডকুমেন্টসটা আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টসটাকে আপলোড কিন্তু করে দিতে হবে। পিডিএফ ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। সেম একইভাবে রেসিডেন্ট হিসেবে কোন ডকুমেন্টস রয়েছে সবগুলো ডকুমেন্টস একে একে আপলোড করে দেবেন, ঠিক আছে। এবার এখানে যদি আপনি জেপিজি ফাইল আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু হবে না,
আপনাকে পিডিএফ ফাইল আপনাকে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয় যে এখানে কিন্তু পিডিএফ ফাইল আপনাকে সঠিকভাবে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। তো এবার জেপিজি যদি আপনার ফাইল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, তো জেপিজি থেকে আপনাকে পিডিএফে কিন্তু ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু পুনরায় এখানে চলে আসবেন, চলে আসার পর এখানে টুলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে এখানে জেপিজি পিডিএফ ট্রান্সফার, অথবা এখানে সার্চ বাটনে ক্লিক করেও আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। জেপিজি টু পিডিএফ এই অপশানে চলে আসবে, তারপরে এখান থেকে আপনি ফাইলটা আপলোড করে দেবেন। ফাইলটা আপলোড করে দেওয়ার পর তারপরে সেই ফাইলটা কিন্তু জেপিজি থেকে পিডিএফে ট্রান্সফার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। তারপরে পিডিএফে ট্রান্সফার হয়ে যাওয়ার পর সেটা আপনি সেখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। এবার জেপিজি থেকে পিডিএফে ট্রান্সফার হয়ে যাওয়ার পর এবার সেই পিডিএফ ফাইলটা যদি অনেক বড় সাইজের থেকে থাকে সেক্ষেত্রে সেই পিডিএফ যে ফাইলটা আপনাকে রিসাইজ করতে হবে, কারণ সেখানে কিন্তু নির্দিষ্ট সাইজের কিন্তু পিডিএফ ফাইল আপলোড করতে হবে। তো সেই জন্য সার্চ বাটনে এখানে সার্চ করবেন যে পিডিএফ, এখানে রিসাইজ লিখে কিন্তু সার্চ করবেন, ঠিক আছে। পিডিএফ রিসাইজ লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান খুলে যাবে যে পিডিএফ রিসাইজ। এখানে সেই পিডিএফ ফাইলটা আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর সেই পিডিএফ ফাইলটা কত সাইজের চাই সেটা আপনি এখানে লিখে আপনি রিসাইজ অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে সেই পিডিএফ ফাইলটা কিন্তু সেই নির্দিষ্ট কেবিতে রিসাইজ কিন্তু হয়ে যাবে। তারপর ফাইলটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে সেই ফাইলটা সেখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। দেখবেন রিসাইজ কিন্তু চলছে, এখানে প্রসেসিং দেখাচ্ছে। এবারে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ফাইলটা সঠিকভাবে রিসার্চ কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে সেই ফাইলটা এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একে একে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে। ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে বলে দেওয়া হয় যে আপনার অ্যাপ্লিকেশন করার পর যখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা যে রিভিউ হয়ে যাবে তারপরে যখন সব কিছু ঠিকঠাক থাকবে তারপরে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপনার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার এখন কিন্তু বর্তমানে অনলাইন আবেদন করার পর আপনার কিন্তু আর এমপ্লয়মেন্ট যে অফিসে কিন্তু ভিজিট করতে হবে না। এখন কিন্তু আবেদন করার পর যে আপনার ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হবে, ভেরিফাই হবে, তারপরে সব কিছু ঠিকঠাক থেকে থাকলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার এটা কতদিন সময় লাগে, তো দেখুন এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম টাইম লাগতে পারে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কিন্তু যে 15 দিন, 20 দিন, 1 মাস এইরকম কিন্তু লেগে যেতে পারে। এবার আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, ঠিক আছে। অনলাইন আবেদনের পর স্ট্যাটাস চেক করার জন্য এখানে হোম পেজ চলে আসার পর এখানে ভিউ স্ট্যাটাস যুবশ্রী এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার আপনি এখানে জব সিকার আইডি এখানে কিন্তু এখানে নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লাই করার পর একটি জব সিকার আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছিল, সেই নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসিয়ে আপনি এখান থেকে খুব সহজে স্ট্যাটাস কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে এখানে খুব সহজে স্ট্যাটাস কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। আপনার বর্তমান স্ট্যাটাসটা কী সেটা কিন্তু দেখে খুব সহজে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু আপনি যুবশ্রী প্রকল্পের জন্য এইভাবে আপনি অনলাইন আবেদন করতে পারেন। বর্তমানে কিন্তু এই লেটেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে অনলাইন আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। তারপরে যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে দেওয়ার পর আপনার যে ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর তারপরে আবার কিন্তু পুনরায় একটি ফর্ম বেরোবে, সেটা ফিল আপ করে সাবমিট করে দেওয়ার পর তারপরে আপনার নামটা কিন্তু যে যুবশ্রী লিস্টে কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পর তারপর প্রতি মাসে আপনি 1500 টাকা করে পেতে পারেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু যুবশ্রীর জন্য আপনি এইভাবে অনলাইন আবেদন করতে পারেন, ঠিক আছে। এবার কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম, কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদনের পর কী করতে হবে, ঠিক আছে। সমস্ত রিজেক্ট পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। এবার যদি কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন থেকে থাকে এই টপিকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।